ফ্রম বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁওতে আমরা কালকে রাত্রিবেলা এসেছিলাম। এই যে হোটেল জাহ্নবীর এজেন্সিতে, হোটেল জাহ্নবীর এজেন্সি। এই রাস্তাটা দিয়ে ঢুকে আসলে সামনে গেলে পরপর আরও অনেক হোটেল আছে ওইদিকে। বাট আমরা রাস্তাতে মেন রোডের থেকে খুব বেশি দূরে যাইনি, আমরা কাছাকাছি পেয়ে গেছিলাম, তো এটাতেই থেকে গেছিলাম। সকাল এখন বাজে 7:18। আমাদের আজকে শিলিগুড়ি যাওয়ার কথা। যদি একটু ভোর ভোরেই বেরিয়েছি, যদি পসিবল হয় যতটা এগিয়ে থাকা, যদি পসিবল হয় টাইমের মধ্যে, তাহলে আমরা মালদাতেও চলে যেতে পারি। সেটা ডিপেন্ড করছে টাইমের উপর। এখান থেকে ছেড়ে আমরা যে এই কালকে যে বনগাইগাঁওয়ের ভেতরে ঢুকেছিলাম হোটেল নেওয়ার জন্য, এখান থেকে আমরা এখন ইউটার্ন নিয়ে চলে যাব NH 27-এর দিকে। তো চলো, এই শুরু হলো এই আমাদের হোটেল জাহ্নবী রিজেন্সি ভ্যাটতারিকি। সেখান থেকে ছেড়ে আমরা সোজা এখন চললাম NH 27-এর দিকে। গুড মর্নিং। তেলটা কি এখন ভরাবো না তেলটা পরেই ভরাবো? চলুক, গাড়ি একটু গরম হোক। আচ্ছা, তোমরা তো এত এপিসোড দেখলে, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাও, কমেন্ট করো। আমি সকালবেলায় আজকে শুরুতেই আজকে একটা কথা বললাম যে কমেন্টটা করো। কমেন্টটা না করলে কিন্তু আমরা কোথায় কি ইমপ্রুভ করবো সেটা বুঝতে পারছি না। তাই কমেন্টটা করো, কমেন্ট করে আমাদেরকে জানাও যে আমাদের আর কোথায় ইমপ্রুভ করার দরকার আছে, যে আমরা যেই কাজটা করার চেষ্টা করছি আর কোথায় কি দেখতে চাও সেগুলোও জানাও। লেফট টার্ন নিয়ে নেব টুয়ার্ডস শিলিগুড়ি। আমরা আজকেই খানিকক্ষণ বাদেই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবো। এখন আমরা আসামে আছি। এই রাস্তাটা কিন্তু প্রচুর কাজ হচ্ছে NH 27-এ, মানে এই দিকটাতে বিশেষ করে। আশা করছি যা কাজের পরিস্থিতি আছে আর 2 বছরের মধ্যে এই রাস্তা একেবারে চাকাচাক হয়ে যাবে। তখন কিন্তু মানে এদিক আসতে এখন তো এমনি সমস্যা হয় না, আরো বেশি সমস্যা হবে না, একদম স্মুথ। আমার তো মনে হয় শিলিগুড়ি থেকে তোমরা চেষ্টা করলে যদি খুব সকাল বেরো, আরামসে শিলং ঢুকে যেতে পারবে একটু চেষ্টা করলে, যখন এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। কারণ আমরাই কালকে এলাম চেরাপুঞ্জি, মানে সোহরা চেরাপুঞ্জি থেকে একটু আগে থেকে, যেখান থেকে শিলং প্রায় 50-52 কিলোমিটার দূরে ছিল। সেখান থেকেই আমরা চলে এলাম। সন্ধ্যা হয়ে গেছিল আমাদের হালকা একটু, কারণ হচ্ছে ওই জ্যামটা ছিল কালকে, স্পেশাল অকেশনটা ছিল ওদের, যারা ক্যাথলিক পিপল ছিল ওদের, আর হচ্ছে আমাদের যে ডাইভারশনটা নিতে হয়েছিল, জয়ী উঠতে দেরি করেছিল। তো এই 3টে কারণের জন্যই আর কি আমরা মোটামুটি কালকে 1-1.5 ঘন্টা লেটে আমরা পৌঁছেছি। নাহলে কিন্তু আরামসে তোমরা, আমরা যে সময় বেরিয়েছি সেখান থেকে কিন্তু আরামসে তোমরা এই বনগাইগাঁও টাচ করে দিতে পারো। আমরা যেমন কালকে খুব বাজে রাস্তার মধ্যে দিয়ে শুরু করেছিলাম সকালটা, সেটাও একটা জার্নি ছিল, দিয়ে ধীরে ভালো রাস্তা পেয়েছি। আজকে যে সকালটা শুরু হয়েছে, সেই সকালটাতে আমরা একটা সুন্দর মখমলি রোড পেয়েছি, সেটার উপর থেকে আমরা প্রায় 80-85-90 করতে এগোচ্ছি। এই যে রাস্তাটা এখান থেকে যাচ্ছে, এত সুন্দর লাগছে ড্রাইভ করতে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এনজয় করছি ড্রাইভটা। হ্যাঁ, মানে শরীরের কোনো অংশে কোনো ব্যথা বেদনা কিচ্ছু ফিল হচ্ছে আর এনজয় হচ্ছে। মানে আমি তো তখন গান গাইছিলাম গুনগুন করে। এই দেখো এখানে কি হচ্ছে, ভুটান 31, ধুবড়ি 138, বাকিগুলো করতে পারলাম না, তোমরা দেখে নিও। এখান থেকে সামনে থেকে একটা রাস্তাও কাটবে, এটা ভুটানের দিকে চলে যাবে। আর এখানে না আবার সেই শালিকের সমারোহ শুরু হয়ে গেছে, প্রচুর শালিক, যে কিছু বলার নেই। মার্ভেলাস দৃশ্য, এ দৃশ্য না দেখলে নয়। 1 মিনিট আগে আমরা ঢুকে এলাম ওয়েস্ট বেঙ্গলে, আমরা ক্রস করে গেলাম আসাম বর্ডার দিয়ে, ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গল। এখন কি কাজ আছে, তেল ভরাতে হবে, তেল ভরানো দেরি আছে, তেল ভরাতে গিয়েই খেতে দাঁড়াবো। এখন আর তার মধ্যে দাঁড়াবো না, এখন চলুক গাড়িটা। শিলিগুড়ি 163, জলপাইগুড়ি আর 119। আমরা এখন টিফিন করতে দাঁড়াইনি, টিফিন করতে দাঁড়াবো ভাবছি। দেখি কোথায় ট্রাকগুলো দাঁড়ায়, সেখানে দাঁড়িয়ে যাবো খেতে। হাইওয়ে এখন ভালোই আছে, সুন্দরই আছে, কিন্তু দুটো থেকে মানে ডবল ওয়ে থেকে সিঙ্গেল ওয়ে হয়ে গেছে। দেখো ভুটানি ল্যাঙ্গুয়েজে নাম্বার প্লেট লেখা, নিচে BP 1A2290। কলকাতা 668, শিলিগুড়ি 113, 668 কিলোমিটার এখান থেকে আর কলকাতা মাত্র। আমরা আছি বীরপাড়া আলিপুরদুয়ারে। চলে এলাম আমরা ধূপগুড়িতে। ধূপগুড়ি থেকে আমরা এদিকের রাস্তাটা নিলে চলে যাবো হচ্ছে ধুবড়ি। এই দিকের রাস্তাটা আমরা এখন আবার উঠে পড়লাম শিলিগুড়ির দিকে। একটা খুব বাজে ব্রিজ আসবে, রেলওয়ে ব্রিজ। বাজে ব্রিজ মানে ব্রিজটা খুব ভালো, কিন্তু ব্রিজের অ্যাপ্রোচ আর অ্যাপ্রোচ থেকে নেমে যাওয়াটা, সেই রাস্তাটা খুবই খারাপ। মানে ওই
লাইক 30 মিটার দুদিকে, খুবই খারাপ। আর সেইটা শেষ হওয়ার পরেই তার 100 মিটার্সের মধ্যেই তোমরা পেয়ে যাবে হচ্ছে ডবল লেন। এই যে এখান থেকে ডবল লেনটা চালু হচ্ছে, এটা কিন্তু আমাদের বাড়ি অবধি, মানে NH34 হালিশহর কাপা ওই জায়গা অবধি, কিন্তু এখন এই NH27 থেকে কানেক্ট হয়ে NH34-এ উঠবে। সেটা কিন্তু এই থেকে জায়গাটার নাম জানি কি, ডালখোলা। হ্যাঁ, তো তারপরেও কিন্তু এটা ডবল লেনই থাকবে আশা করছি, যতদূর আমি এসেছিলাম এখনও আমার যতদূর মনে আছে। এর মধ্যে কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে কাজের জন্য, বাদ বাকি কিন্তু রাস্তা কিন্তু এখন অবধি মসৃণই আছে। হ্যাঁ, ডালখোলার ওই জায়গাটাতে একটুখানি খারাপ ছিল, ডালখোলার ফ্লাইওভারের নিচটা। এবার এখন জানি না, সেটা রিপেয়ারটা চলছিল। এবার রিপেয়ার যদি হয়ে থাকে তাহলে এখন স্মুথ, আর যদি না হয়ে থাকে তাহলে এখন একটু খারাপই আছে। আর আস্তে আস্তে আমরা চলে এলাম হচ্ছে জলঢাকা নদীর উপরে, মনে হয় জলঢাকা নদী, এটা দেখি। হ্যাঁ, জলঢাকা। দেখতে দেখতে আমরা চলে এলাম তিস্তার উপরে, শুকনোকালের তিস্তা, জল ছাড়া তিস্তা। যাওয়ার সময় আমরা তাই দেখে গেছি, আসার সময় তাই, কোনো তো পরিবর্তন হওয়ার কথাও নয়। তিস্তা ক্রস হয়ে গেছি মানে আর শিলিগুড়ি বেশি দূর নেই। এখানে গাড়ি আওয়ার গর্তে পড়েতে টেনে টুনে তোলার চেষ্টা করছে। শিলিগুড়িতে ফুলবাড়ির বর্ডারটা, ফুলবাড়ি থেকে বাদিক ঢুকেছে, ওই দেখো কি অবস্থা গাড়িটার। A few moments later. আমরা এখন আবার NH27-এ এই সামনের মোড়টাটাকে অ্যাটাচ হয়ে যাব। আমরা ফুলবাড়ি থেকে বাদিকটা নিয়ে একটা ভেতরের ছোট্ট রাস্তা দিয়ে এই রাস্তাটা ধরে নিতে হয়, মহানন্দা ব্যারেজের ওপরের দিয়ে রাস্তাটা। এই রাস্তাটা খুবই সুন্দর, নতুন তৈরি হয়েছে। একটুখানি মানে 1-1.5 কিলোমিটার না, 1/2 কিলোমিটার মতন রাস্তা একটুখানি খারাপ পাবে। যে জায়গাটা রাস্তা তৈরি হচ্ছে, গাড়িটা আটকে আছে দেখলাম, তারপর থেকে রাস্তা মাফত হয়ে যায়। আর এই রাস্তাতেই সোজা গিয়ে কানেক্ট করে দেয় তোমার এইকে NH27-কে। যেই 27-এর নিচ দিয়ে, এই দেখো এখান দিয়ে দেখলে বুঝতে পারবে, যে 27-এর নিচ দিক দিয়ে আমরা সোজা চলে যাই শিলিগুড়ি এদিকটা, বা বাগডোগরা হলো ওই পাশটা, তার ঠিক এখান দিয়ে ওপর দিয়ে এসে মেলে। এই আমরা চলে এসেছি NH27-এ, কিষানগঞ্জ, ইসলামপুর, বিধাননগর 8 কিলোমিটার। এই উঠে পড়লো আমরা NH27-এ। আমরা এখন রয়েছি পূর্ণিয়া, হাতুয়ারা। এই যে আমাদের গাড়ি, আমাদের গাড়ি হয়ে গেছে আবার লিক। অন্যবার যাওয়ার সময় হয়, এবারে ফেরার সময় হচ্ছে। ট্রিপের সাথে ঠিক আছে, হবে। আপাতত কাজ চালাবার মতো হলো, এবারে হাওয়া দিয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো। ডালখোলা থেকে এই যে সোজা উপরে রাস্তাটা, এটা চলে গেল পূর্ণিয়ার দিকে, বিহারের দিকে। আমরা এখান থেকে বাদিক নিয়ে নেব, বাদিক নিয়ে আমরা ধরে নেব NH12 বা NH পুরনো নাম যেটার NH34, জাতীয় সড়ক 34। এইখান থেকে আমরা 34-এর দিকে ঘুরে যাচ্ছি। চলো, রায়গঞ্জ বাইপাস, ওই যে ওখানে রায়গঞ্জ বাইপাস শেষ হচ্ছে। আর এই যে নিয়ে এখানে চা খাচ্ছে। আর এখান থেকে মালদার যে হোটেলে যাবো তার মতো 60 কিলোমিটার মতন বাকি, 60-66। তো আর কোনো চাপ নেই, আরামসে পৌঁছে যাবো। পৌঁছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো 10 টাকা নিল কুল্লার ওয়ালি চায়, যেটাকে বলে, ভীষণ সুন্দর খেতে। মুখটা পুরো ফ্রেশ হয়ে গেল। Later that night. মালদায় আমরা হোটেল মল্লিকাতে এসেছি। হোটেল মল্লিকা যদি তোমাদের মনে থাকে, যদি আমাদের নর্থ বেঙ্গলের ট্রিপটা দেখে থাকো তো তোমরা চিনতে পারবে। আর যারা এখনো দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঝটপট গিয়ে দেখে নাও। আমরা এর আগেও এটাতেই এসেছিলাম। এখানে একটা রান্নাঘর, মানে এদের যে কিচেনটা আছে না, গোপালভাড়ের রান্নাঘর বলে, ভীষণ সুন্দর খাবার দাবার পাওয়া যায়, বাঙালি রান্না। 222-23 কিলোমিটার আছে, তো সেটা আমরা কালকে ইজিলি ফারাক্কা ক্রস করে বেরিয়ে যাব। তো আমাদের ডিনার চলে এসেছে, ভাত, ডাল, আলু ভাজা, এদিকে আছে ইলিশ ভাপা। আমরা স্পেশাল ইলিশ ভাপা অর্ডার করেছি। আর একটা কি আলু পোস্ত, ওই তো আলু পোস্ত চলে এসেছে, একদম বাঙালি খাবার। The next morning. গুড মর্নিং ফ্রম মালদা। আমরা আর কালকে তো বললামই, আজকে হোটেল মল্লিকাতে এসেছি আমরা। তো সকালবেলা মোটামুটি আমি রেডি হয়ে গেছি, গোলু বাথরুমে। ব্রেকফাস্ট চলে এসেছে। কালকে আমরা যখন আসছিলাম কত পোকা, তুমি দেখো দেখো। এগুলো হেলমেট থেকে পরিষ্কার করে, গোপ্রো থেকে পরিষ্কার করে রেখেছে। এই দেখো ওর হেলমেটের ভাইজারের অবস্থা,
আমার হেলমেট, আমি যদি পেছনে থাকি না, আমার হেলমেটেও হয়েছে, বাট আমারটাতে কম হয়েছে, ওরটাতে ভর্তি, ওর জামার মানে জ্যাকেটের সামনে পুরো ভরে গেছে, এরকম অবস্থা। তো এইগুলো ক্লিন করতে করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো আজকে যদিও বেশি দূর যাওয়ার নেই, আমরা আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর আরও সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা আজকে বাড়ির পথে চলতে থাকবো। তোমার পায়ের এই জায়গাটা সেট হওয়া কথা, তোমার পা তো কিরম ঢোকে, তুমি যখন বসো এরম ঢোকে তো, মানে তোমার পা এরম বসো তো, এটা তো পেছন ভেতর থেকে ঢুকছে। মল্লিকা থেকে বাড়ির উদ্দেশ্যে এই আমরা ইংলিশ বাজার থেকে এখন সোজা চলে যাব মালদা বাইপাসের দিকে। মালদা বাইপাস ওই পাশ থেকে এদিকে আসছে, আমরা ওখান থেকে ধরে নেবো NH12। তার আগে একটু তেল ভরিয়ে নেবো। আর সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং। ব্রিজটার কাজ চলছে, সেটার অ্যাপ্রোচ রোড হচ্ছে এইখানটা দিয়ে। এরপরে আমরা এদিকে না গিয়ে আমরা এদিক চলে যাবো। এই রোডটার কাজও প্রায় কমপ্লিট, এখন ওখানে ব্রিজটার কাজ কমপ্লিট হয়ে গেলেই এদিকটা চালু হয়ে যাবে। আশা করছি আরো 2 বছর লাগবে, এবার দেখা যাক। তবে কালকে একটা নতুন খবর শুনতে পেলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি নতুন 119টা বা 130টা মতন ন্যাশনাল হাইওয়ে ইন্ট্রোডিউস করতে চলেছে, এবং সেগুলো নাকি সবই স্ট্যান্ডার্ড বেসিসে করা হবে। তো সেটা খুব ভালো খবর, যারা আমাদের মতন বাই রোড সমস্ত কিছু করা পছন্দ করো। যদি এই লেভেলে ডেভেলপমেন্টটা ন্যাশনাল হাইওয়ে নিয়ে হয়, 1 লাখ কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, তাহলে আমি আশা করছি যে আমাদের যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেটা অনেকটাই লাঘব হয়ে যাবে। দেখতে দেখতে আমরা চলে এলাম ফরাক্কা ব্যারেজে। ফরাক্কা ব্যারেজের এই যে ফার্স্ট গেট, এখান থেকে শুরু হচ্ছে। ওই যে উপরে মেইনটেনেন্স ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে রাস্তা 2 লেন থেকে 1 লেন হয়ে গেল, ফরাক্কা ব্যারেজ চালু হয়ে গেল। আর আমরা এই ঢুকতে চাচ্ছি। এবার আমাদের কি দরকার বলতো? তোমরা জানো সবাই কি দরকার আমাদের? এখন আমাদের দরকার একটা ট্রেনের, যে কোনো একটা লাইন একটা ট্রেন এলেই হবে। এই দেখো, আচ্ছা ভালো কথা, এদিকে দেখো ব্রিজটা কতখানি কাজ চলছে, হু হু করে কাজ চলছে। মধ্যখান থেকে গার্ডার একসাথে চালু হয়ে গেছে, এখন ওই জায়গাটা পাইলিং কিছুটা বাকি আছে মনে হচ্ছে, ওইখানটাতে এই জায়গাটাতে পাইলিং বাকি আছে, ওই জায়গাটাতে বাকি গার্ডার একশন এদিকে চালু হয়ে গেছে। হ্যাঁ, 1-2 বছরের মধ্যে চালু হয়ে যাবে, তখন এই ফরাক্কা ব্যারেজের এই জ্যামটাও থাকবে না। কিন্তু এই রাস্তা দিয়ে আসার একটা আলাদা মস্তি থাকবে। কিন্তু আমরা কি একটা ট্রেন পাবো? ঘড়ি কাটায় 12টা 37। চলো, তোমাদের আজকে ট্রেন দেখাতে পারলাম না। আমরা আগের দিন যখন যাচ্ছিলাম তখন কিন্তু সুন্দর ট্রেন পেয়েছিলাম, আজকে যাওয়ার সময় ট্রেন পেলাম না। আমরা এইটাকে বলবো যদি পারো একটা খেলনা ট্রেন বসিয়ে দিও সাইড দিয়ে। চলো, কি সুন্দর লাগছে না? আমরা এখন কোন জায়গাটা? আমরা ধুলিয়ান ক্রস করছি। ধুলিয়ান ক্রস করে রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, মুরগ্রাম, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট। দিনের বেলা এত ট্রাফিক থাকে না, এটাই লাগে বিরক্ত। আমাদের ভাগীরথীও ক্রস করে গেলাম। এখানে একবার আমরা এই ভাগীরথীটা ক্রস করলাম, আবার আমাদের ক্রস করতে হবে কৃষ্ণনগরে। বহরমপুর বাইপাস, যে বাইপাসটা একদম নতুন হয়েছে, নতুন খুলেছে। এইটা হলে বহরমপুর ভেতরের যে জামটা, সেটা আমরা টোটালটাই ওভারটেক করে বেরিয়ে যাবো। বহরমপুরের ভেতরে এই রাস্তাটা চলে গেলে এটা এখান দিয়ে বাইরের দিক গিয়ে এরকম ঘুরে আবার এরকম চলে যাবে। আর ওই দেখো 2টো ট্রেন দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? আমরা সারগাছি ক্রস করে গেছি, প্রায় 15-16 কিলোমিটার হলো। সারগাছি এইটা লেভেল ক্রসিংটাও খোলাই ছিল, খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি। কথাটা হচ্ছে যে তারপর থেকে না কিছু কিছু জায়গায় মানে প্রায় 2-3 কিলোমিটার ধরে ধরে রাস্তাগুলো সিঙ্গেল লেন হয়ে আছে। সারগাছি থেকেই শুরু হলো এই ঝামেলাটা। তো এই জায়গাগুলো যদি ঠিক না হয় তাহলে খুব সমস্যা। মানে এই হট করে ট্রাফিকটা ডাবল লেন থেকে সিঙ্গেল লেনে ট্রান্সফার হয়ে যায়। আর আমরা এখন মোটামুটি 7 কিলোমিটার দূর, 60-60 চেয়েও কম হবে কৃষ্ণনগর থেকে। আর এক্স্যাক্ট বাড়ি থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে 134 কিলোমিটার। আমরা ঠিক করেছি একটু দাঁড়াবো আজকে। এখন বাজে দুপুরে 2:53, আমাদের লাঞ্চ করা হয়নি। আমরা এই 7 কিলোমিটার ক্রস করে ঠিক আশা করছি 4টের মধ্যে পৌঁছে যাবো, গিয়ে মাদ্রাসাতে দাঁড়াবো একটু খাওয়া দাওয়া করার জন্য, তারপর হয়তো বাড়ি চলেই যাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি দেখতে পাচ্ছি অনেকে চ্যানেলটা দেখছে, ভিউ করছে, তুমি সাবস্ক্রাইব করছো না। আমরা কিন্তু আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। সো প্লিজ ডু সাবস্ক্রাইব, ডু শেয়ার, ডু লাইক। চলো, আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। আমরা এখন এসেছি কৃষ্ণনগর মাদার্স হাটে, একটু লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে নিয়ে একটু বসে নিয়ে দেন এখান থেকে তো কাছেই চলে এসেছি, এখান থেকে সোজা বাড়ি। খুশি হয়েছে?
আইবুড়ো ভাত নাকি? আচ্ছা, বিবাহ বার্ষিকীর খাবারটাই হচ্ছে ভালো। এটা বিবাহবার্ষিকীর খাবার আমাদের। এই দেখো আরেকটা নিয়ে এসছে এরা। এবার গাড়ি এটা এদিকে আসবে। হ্যাঁ এটা আমাদের বিবাহবার্ষিকীর খাবার বল। One eternity later. আমরা বেরিয়ে যাচ্ছি মাদ্রাসার থেকে। দাঁড়া চলি। খুব তৃপ্তি করে খেলাম এই আর কি। কৃষ্ণনগর থেকে বেরিয়ে গেলাম, 2 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায়। একটু সন্ধ্যা হয়ে যাবে আশা করছি, যত ভালো রাস্তা হবো টান টান যেতে হবে। আর 71 কিলোমিটার রাস্তা বাকি আছে বাড়ি থেকে। দেখতেই পাচ্ছ রানাঘাট ফ্লাইওভারের কাজ কিন্তু এখন অসম্পূর্ণ, কিন্তু এই যানজট এত পরিমাণে হয়ে যাচ্ছিল যে সেখান থেকে রিকভার করার জন্য রানাঘাটের ফ্লাইওভারের একটা সাইড খুলে দেওয়া হয়েছে। এই সাইডে যাওয়ার আমি রিস্ক নেবো না, কারণ আমার এখন যদি লিক হয়ে যায় আমার শরীরে এখন দম নেই, এর থেকে ভালো আমি দাঁড়িয়ে যাই খানিকক্ষণ। এখন শুধুমাত্র এটা কমিশনিং করলেই হয় এই ফ্লাইওভারটা, অ্যাপ্রোচ আর বাবারে বাবা দাঁড়াও আগে এখানটা পার হই। আমরা আজকে ইচ্ছা করে ভেতরের রাস্তাটা নিলাম না, আসাম রোডটা, তো আমরা আজকে নিলাম হচ্ছে NH-34টা দিয়ে একেবারে দেখি ওই পাশটা দিয়ে ঢুকে কেমন আছে রাস্তাটা। একটু কষ্ট হবে ঠিকই, তো তোমাদেরকে দেখাতে পারবো। এইখানে যে কথাটা বলছি রাস্তাটা কিন্তু খারাপ যেখান থেকে হচ্ছে, সেটা কিন্তু রানাঘাট থেকে আমি কল্যাণীর কথাটা বলছি, কল্যাণী বা কাঁচরাপাড়া। ওদিকের খবরটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি কিন্তু এইটুকু জায়গাতেই এসেছি বা যাব, আমি এইটুকু জায়গার কথা বলতে পারি। আরে বাপ রে বাপ, এটা তো সুইমিং পুল ছিল, দেখলে গর্তটা, দেখলে গর্তটা, ওটা সুইমিং পুল। এই যে এখান থেকে রানাঘাট ফ্লাইওভার থেকে রাস্তা আমার ভালো হয়ে যাচ্ছে। ওকে চলো।